31 মে বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে নিউজপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সম্ভাব্য বাজেট 4 লাখ কোটি টাকার ঘাটতি পূরণে বাড়ছে রাজস্ব লক্ষ্যমাত্রা। রোজায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা, চরম যানজটে নাকাল রাজধানীবাসী। উদ্বোধনী ম্যাচে কাল ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, ম্যাচ শুরু 3:30টায়। কাল ঘোষণা করা হবে 2017-18 অর্থ বছরের বাজেট। বেলা 1:30টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেটের সম্ভাব্য আকার হবে 4,267 কোটি টাকা। নতুন ভ্যাট আইন বাস্তবায়নের কারণে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়ছে। এরপরও রেকর্ড পরিমাণ ঘাটতি থাকছে নতুন বাজেটে। একাদশ সংসদ নির্বাচনের আগে এ বাজেট ঘোষণা হতে যাচ্ছে, যা বাস্তবায়নে পুরো 12 মাস সময় পাবে সরকার। তাই নতুন বাজেট প্রণয়নে নির্বাচনের চেয়ে সংস্কারকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার সাথে আয়কর, ভ্যাট ও শুল্ক থেকে কি পরিমাণ অর্থ পাওয়া যাবে তার হিসাব কষে আয় ব্যয়ের চূড়ান্ত রূপরেখা তৈরি করেছেন অর্থমন্ত্রী। মানব সম্পদের উন্নয়ন হলো প্রধান লক্ষ্যমাত্রা, কিন্তু বরাদ্দের দিক দিয়ে মানব সম্পদ সবচেয়ে বেশি বরাদ্দ পাবে না। এটা ওই পরিবহন এবং জ্বালানিতে চলে যাবে বেশি সম্পদ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটের আকার হবে 4,267 কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকছে 7.4%। মূল্যস্ফীতি 5.5%-এর মধ্যে আটকে রাখার পরিকল্পনাও থাকছে। বিশাল ব্যয়ের বিপরীতে আয় 2,71,255 কোটি টাকা। সেই হিসেবে ঘাটতি প্রায় 1,29,012 কোটি টাকা, যা জিডিপির 5.8 ভাগ। ঘাটতি পূরণে বিদেশি ঋণের পাশাপাশি এবারও ব্যাংক ও ব্যাংক বহির্ভূত খাত থেকে বড় অঙ্কের অর্থ নেবে সরকার। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার হচ্ছে 1.5 লাখ কোটি টাকার বেশি। এর 63 ভাগ অর্থেরই যোগান দেবে সরকার। বাকিটা আসবে দাতা ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। কৃষি ও রপ্তানি সহ বিভিন্ন খাতে বাজেটে ভর্তুকি বাবদ রাখা হচ্ছে 27,500 কোটি টাকা। বাজেটে মোট আয়ের 87 ভাগই দেবে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর এর মাধ্যমে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 2,48,000 কোটি টাকা। এর মধ্যে ভ্যাট থেকে আসবে 91,000 ও কর বহির্ভূত খাত থেকে পাওয়া যাবে 27,000 কোটি টাকা। আর বাকিটা পূরণ হবে এনবিআর বহির্ভূত আয় থেকে। জনগণকে স্বস্তি দিতে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব থাকছে বাজেটে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায়ীরা কর্পোরেট কর কমানোর দাবি করলেও তার প্রতিফলন থাকছে না নতুন বাজেটে। নানা আলোচনা সমালোচনার পরও 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করতে যাচ্ছে সরকার। এতে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবাকে ভ্যাটের আওতামুক্ত রাখা, দেশি শিল্পের সুরক্ষায় আমদানি পণ্যের সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব থাকবে নতুন বাজেটে। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ও সংবাদ বিশ্লেষক জনাব এ.এফ. মুসাহিদ। জনাব এ.এফ. মুসাহিদ, কাল যে 2017-18 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে, আমরা এই পর্যন্ত যা তথ্য পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা দুটি জিনিস প্রায় নিশ্চিত। এক হচ্ছে নতুন ভ্যাট আইন কার্যকর এবং সেটির একটি রূপরেখা ঘোষণা করা হবে, এবং অন্যদিকে রাজস্ব আহরণের ক্ষেত্রে এবার আরো বেশি জোর দেওয়া হবে। এই দুটি প্রেক্ষিতে আপনি কি মনে করছেন, বাজেট কেমন হবে, কি প্রভাব থাকবে জনগণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির উপর? মুসাহিদ ভাই। এটা তো অত্যন্ত ধন্যবাদ। এটা তো আমরা অনুমান করছি যে বাজেট কালকে হবে, এবং যেটা আপনি বলছেন যে আমরা রাজস্ব আয় অনেক বেড়ে যাবে, এবং আমাদের যে বিশাল যে বাজেট ওরা দেবেন বলছে, সেটা বাজেটটা আসলে বোঝা যাবে বস্তুটা বাজেটের ভিতরে কি আছে। মুসাহিদ ভাই, আমরা যেটি জানতে চাইছিলাম যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা যেখানে গত বছরই আমাদের কাছে অনেক বেশি মনে হয়েছে, এবছর যদি তার থেকেও বেশি থাকে তাহলে আমাদের উপর, আমরা যারা ভোক্তা তাদের উপর এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর বড় কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন কিনা? হ্যাঁ, নিশ্চয় পড়বে। তো এটা নিশ্চয় পড়বে, কারণ গেলবারও যেটা হয়েছে সেটা তো ঠিকমতো মানে ওরা নানা ঝামেলা ছিল। সেটাতেও বর্তমানে যেটা আমরা আশা করছি, এটা অনুমান করছি যেটা,
সেখানেও এটা নানা ইফস এন্ড বাটে ভরা, এটা আচ্ছা। এত সহজে এটা আসবে না। এটা মুসাইদ ভাই, প্রতি বছর বাজেট আসলেও যে প্রতি বছর বাজেট প্রস্তাব করার সময় যে কথাটি সামনে চলে আসে যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত খাত থেকে বড় অঙ্কের ঋণ নেয়ার বিষয়টি, সরকারের ঋণ করার বিষয়টি, এবছরও তার ব্যতিক্রম হবে না বলেই আমরা জানতে পারছি এই পর্যন্ত, এবং এটির আকার আরো বড় হতে পারে। এই সম্পর্কে আপনি কিছু মন্তব্য করবেন কিনা? ব্যাংকে দেখুন, ব্যাংকে ঋণ সব সরকার সবসময় নিয়েছে, বর্তমান সরকার নেবে না এটা কোনো কথা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাংকে ঋণগুলো নিচ্ছি কেন আমরা, কেন আমাদের কি কাজে ব্যাংকের ঋণগুলো নিচ্ছি আমরা এত বিশাল বিশাল সব প্রকল্পের হাত দিচ্ছি, সেই প্রকল্পের বাস্তবতাগুলো আমরা কি দেখেছি? সেগুলো তো আমরা জানিও না। এবং আমরা যে ব্যাংকের ঋণ সেই ঋণগুলো কেন নিচ্ছি, এর সামাজিক কি প্রকল্পের জন্য নিচ্ছি আমরা, রাইট, কোন সামাজিক প্রকল্পের জন্য? আমরা 6 লেন করছি, এটা করছি অনেক কিছু করছি, কিন্তু আমাদের তো যে কারণে এগুলো নেওয়া, যে আমাদের সোশ্যাল সেফটি নেট যেটা, সেটার জন্য তো আমরা কিছু করছি না। আপনি একটা জিনিস দেখুন, আমাদের দরিদ্র লোকজনের, আমাদের যারা চাকরিজীবী, যারা এই টাকা পয়সা সারা জীবন ওরা সঞ্চয় করে ব্যাংকে রাখতেন, এফডিআর করে রাখতেন, বা পোস্টাল সেভিং ব্যাংক রাখতেন, সেগুলো কোথায় নেমেছে এখন? এটা 3% নেই, দেয় না কেউ, নোবডি টাচেস দিস থিংস নাও। লজ্জায় কেউ এটা স্পর্শ করে না। জি মুসাইদ ভাই, এইটা সরকার এটা ব্যাখ্যা দিচ্ছে যে এতে করে নাকি বিনিয়োগ উৎসাহিত হবে, মানুষ ব্যাংকে টাকা না রেখে অন্য কোনো বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বা অন্য কোনো বিনিয়োগ উৎসাহিত হবে, কিন্তু সেই সুযোগও তো থাকছে না আসলে। এটা বিনিয়োগ বলো, এটা শেয়ার মার্কেটে একটা ধান্দাবাজি, একটা গ্রুপ যেটা বহুকাল ধরে এই কাজগুলো করে আসছে। শেয়ার বাজারে সেই ধান্দাবাজির লোকগুলো তারা এই টাকাগুলোকে নিয়ে ওখানে শেয়ার মার্কেট ঢোকাতে চাইছে। আপনার নামে হাত পা বেঁধে ওরা ওদের সঙ্গে খেলতে বলছে। আমাকে পুকুরে ফেলে দিল হাত পা বেঁধে, যে আপনি এখন কমপ্লিট করুন, ক্যান আই ডু ইট? এরা হচ্ছে ধান্দাবাজ বহুকাল ধরে। 1996-এ কি হয়েছে এদেশে, কি হয়েছিল? কোনো বিচার হয়েছে এদেশের? সে লোকগুলো কিছু করেছে? শেয়ার মার্কেটকে যে হাজার হাজার কোটি টাকা যে স্ক্যাম তারা করেছে, সে স্ক্যামের কিছু হয়েছে? এই যে বিগত বছর বলছে যে স্ক্যামগুলো হয়েছে, কিছু হয়েছে? কিছু হয়নি। এখন আপনার বাবার, আপনার দাদা যে টাকাগুলো আপনার ব্যাংকে রেখেছেন, যেখান থেকে বছরে আমি হয়তো 10% ইন্টারেস্ট পেতাম, যেটা আমার সংসার চলতো, সেটা কোথায় দাঁড়িয়েছে এখন? সেটা তার মূল্য কি? সেটা এখন 3% দাঁড়িয়েছে। মানে আমি 100 টাকাতে 10 টাকাতে আমি 60 টাকা কম পাচ্ছি। এটা কি মানে এটা কি একটা ইনভেস্টমেন্ট হলো? এটা এই যে ব্যাংক থেকে নেওয়া মানটা কি? আপনি তো টাকা তো নিয়ে বসেই আছেন, বিদেশ থেকে নিচ্ছেন, এখান থেকে নিচ্ছেন, ওখান থেকে নিচ্ছেন, কেন নিচ্ছেন? আপনি আপনার চাকরি তৈরি করার জন্য নিচ্ছেন না। রাইট। আপনি কি এমন কোন শিল্প কারখানা তৈরি করার জন্য করছেন, বা এমন কোন অবকাঠামোর সুবিধাও আমরা পাচ্ছি কিনা? রাষ্ট্রীয় খাতে কোন শিল্প কারখানা করছেন? রাইট। আমাদের এই প্রশ্নগুলি আসলে আমাদের সবার মনে আছে। এফ মুস্তাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি। রমজান আসার পর রাজধানীতে বেড়েছে যানজট, এর জন্য রাস্তা সংকট আর অতিরিক্ত যানবাহনকে দায়ী করছে ট্রাফিক বিভাগ। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মফিজউদ্দিন এবং বুয়েটের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর সারোয়ার জাহান। জনাব মফিজউদ্দিন, যানজট আমরা প্রথম দিন থেকে যানজট দেখছি। রমজান মাসের যানজট আগেও ছিল, প্রথম দিন থেকে তীব্র হয়েছে। আমরা মনে করেছিলাম যে সেটাই একমাত্র সেটাই তীব্র, কিন্তু প্রতিদিন আগের দিনের যানজটের মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে। এর কারণ কি বলে মনে করছেন জনাব মফিজউদ্দিন আহমেদ? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে মানুষের অভ্যাস পরিবর্তনের একটা বিষয় আছে। রমজান মাসে সবাই যদি অফিস ছুটির পরে একসাথে বের হয়ে আসে, রাস্তার তো একটা ধারণ ক্ষমতা আছে। ঢাকা শহরের প্রয়োজনীয় তুলনায় রাস্তার আয়তন অনেক কম। তো দেখা যায় যে ইফতারের আগে বা 3:30টায় অফিস ছুটির পরে একবারে সমস্ত গাড়ি রাস্তায় নেমে আসে এবং চারিদিকে সকল রাস্তা ভরপুর গাড়ি থাকে। তো চারিদিকে গাড়ি থাকলে তো আমাকে ধৈর্য ধরে ধীরে ধীরে পার হতে হবে। ট্রাফিকের কাছে এমন কোনো মন্ত্র নাই যে একবারে সব গাড়ি পার করে দিতে পারবে। তো এইটা একটা সমস্যা। আমরা সবাইকে অনুরোধ করি যে এই সময়গুলো যখন জরুরি প্রয়োজন আছে তখন তো রাস্তায় আসতেই হবে, বাট সময়টা যদি যার যার প্রয়োজনে শিফটিং করে নেয় তাহলে
জিনিসটা একটু স্বাচ্ছন্দ্যদায়ক হতে পারে। জনাব মফিজুদ্দিন আহমেদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি একটু ডক্টর সারোয়ার জাহানের কাছে এই বিষয়টি নিয়ে যাই। ডক্টর সারোয়ার জাহান, জনাব মফিজুদ্দিন বলছিলেন যে সবাই যদি বাসায় ইফতার করে বা কোনো একটি জায়গায় যেতে চায় 3টার পর রাস্তায় নামে, তাহলে এর কোনো বিকল্প আছে কিনা বা একেই আপনি একমাত্র সমস্যার কারণ মনে করছেন কিনা, ডক্টর সারোয়ার জাহান? আসলে মানে এইভাবে আমাদের মানে উনি যেভাবে বললেন, সবাই তো সবার পক্ষে তো সেভাবে সম্ভব হয় না আর কি। অ্যাকচুয়ালি আপনার প্রত্যেকের এক এক রকম রিকোয়ারমেন্ট আছে। যেমন আপনি যেটা বলছিলেন যে প্রতিদিন দিনের পর দিন যানজট বেড়ে যাচ্ছে, এটা একটা কারণ হচ্ছে যতই আপনার ঈদটা কাছে আসবে আর কি, মানুষের যে ট্রিপ আর কি, আপনার এই অর্থাৎ যাতায়াতটা বাড়তেই থাকবে কেনাকাটার জন্য বিভিন্ন কারণে বাড়তেই থাকবে। এবং এটা এখনো হয়তো বেশিরভাগ অফিসে আপনার বোনাস পায়নি, এবং সেটা পেলে পরে দেখা যাবে যে এই ট্রিপের সংখ্যা আরো বেড়ে গেছে আর কি। কাজে এখানে আপনার আমাদের অ্যাকচুয়ালি যে সমস্যা সেটা হচ্ছে যে যানজটের বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে কোনো মাস ট্রানজিট নেই, যে কারণে প্রত্যেকেই তার ইন্ডিভিজুয়াল যে বাহন নিয়ে বের হয়, কেউ রিক্সা নিয়ে, কেউ গাড়ি নিয়ে। কাজে এর ফলে যেটা যে আপনার যে অবস্থা দাঁড়াচ্ছে, সেখান থেকে নিস্তার পাওয়া খুব ট্রাফিক কর্তৃপক্ষের বাড়তি কোনো কিছু করার আছে বলে আপনি মনে করেন কিনা? ট্রাফিক কর্তৃপক্ষ যে সব উদ্যোগ নিয়েছেন, বাড়তি সদস্যরা এখন রাস্তায় ডিউটি করছেন, বেশি সময় ধরে ডিউটি করছেন, তারা এর চেয়ে বেশি কোনো কিছু করার আছে কিনা তাদের জন্য? অধ্যাপক সারোয়ার জাহান। না, তাদের পক্ষেও এখন খুব বেশি কিছু করার নাই। যেটা করার দরকার সেটা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্টটাকে আরো আপনার ভালোভাবে করা, অর্থাৎ আপনার যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে যাতে ট্রাফিক, বিশেষ করে আপনার যেখানে অনেক বেশি যান চলাচল করে বা যেখানে আপনার ধরেন বিভিন্ন ইন্টারসেকশনে যানবাহন অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় লম্বা কিউর কারণে, এইসব জায়গায় অ্যাকচুয়ালি আপনার আরো দক্ষতার সাথে কাজ করা দরকার। এবং সেখানে আপনার ট্রাফিক ম্যানেজমেন্টটা উন্নতি হলে পরে আমার মনে হয়। প্রফেসর সারোয়ার জাহান যা বলছিলেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, জনাব মফিজুদ্দিন, আমি আজ ঢাকা উত্তরা হয়ে গাজীপুর গিয়েছিলাম। গাজীপুর থেকে যখন আমি ঢাকায় ফিরছি, সেটা হচ্ছে বেলা 2টো। সেই সময়ও কিন্তু আমি দেখেছি অনেক 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 যানবাহন গাড়িতে এবং রাস্তায়, এবং সেই যানবাহনগুলি কিন্তু ভালো রকম জটই সৃষ্টি করেছে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এটা তো শুধু আসলে ইফতারের সময়ের ব্যাপার না নিশ্চয়ই, জনাব মফিজুদ্দিন? জি, আপনারা জানেন যে রমজান মাস উপলক্ষে আমরা বিভিন্ন ইন্টারসেকশন কেন্দ্রিক, বিভিন্ন শপিং মল কেন্দ্রিক আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি। আমাদের কমিশনার মহোদয়ের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বা অতিরিক্ত ট্রাফিক এবং অতিরিক্ত এসএফ ফোর্স, থানা ফাঁড়ি ফোর্স মোতায়েন করা হয়েছে। এরপরও আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ গাড়ি একসাথে বেশি চলে আসলে তখন তো আসলে কোনো নিয়মে ফেলে এটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। কারণ প্রত্যেকটা ইন্টারসেকশনে পর্যাপ্ত পুলিশ আছে, তারপরেও যেমন জনগণ অনেকেই জেব্রা ক্রসিং মানতেছে না, ফুটওভার ব্রিজে উঠতেছে না, এলোমেলো হাজার হাজার জনগণ এদিক সেদিক যাতায়াত করতেছে। তো এই জিনিসগুলো আমরা চেষ্টা করতেছি একটু গায়েগতরে খেটে বা ফোর্স দিয়ে এটাকে মিনিমাইজ করার। বাট এটার মানুষ যত বেশি এই ট্রাফিক আইন মেনে চলার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং গাড়ির সংখ্যা সহনীয় মাত্রায় থাকবে এবং রাস্তায় এই যে গণপরিবহনের সংখ্যা বাড়বে বা প্রাইভেট গাড়ির সংখ্যা কমবে, এই ভ্যান রিক্সা এগুলো কমবে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো কমিয়ে আনতে পারবো, যানজট সহনীয় মাত্রায় থাকবে। অধ্যাপক সারোয়ার জাহান কি মনে করেন যে আমাদের যারা রাস্তায় আমরা যারা যান চলাচল করি তাদের জন্য আপনি বিশেষ কোনো পরামর্শ বা টিপস দিতে পারেন কিনা? কারণ জনাব মফিজুদ্দিন বলছেন যে এলোমেলো যে রাস্তা পার হওয়া, জেব্রা না মানা, সেগুলি কিন্তু রয়েছে আসলে সেই, এবং কমিউটিং এর ক্ষেত্রেও আমাদের একটু সেই ক্ষেত্রে আমরা আসলে। জি, অধ্যাপক সারোয়ার জাহান স্যার।
হ্যাঁ, এটা তো সত্যি কথা বলতে কি এটা একটা বড় সমস্যা আর কি। আপনার যত্রতত্র আপনার হঠাৎ করে রাস্তা পার হওয়া বা অ্যাকচুয়ালি ট্রাফিক ম্যানেজমেন্টের যে সমস্যা, আসলে আমাদের অ্যাকচুয়ালি ঢাকা শহরে বিশেষ করে আমরা সেন্ট্রাল এরিয়াতে এত পপুলেশন ডেন্সিটি বলতে আমি মনে করি প্রতি বিঘায় বা প্রতি একরে যত লোক বাস করে, আপনি কিছুদিন আগে দেখেছেন ওয়ার্ল্ডের হাইয়েস্ট। তো সেখানে সবাই যখন আপনার কেনাকাটার জন্য বা বিভিন্ন কারণে বের হয়, তখন এত বেশি লোক রাস্তায় এসে যায় যে সেখানে আপনার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় আর কি। তো এর ফলে আপনার অবভিয়াসলি ট্রাফিকের একটা ক্যাওটিক কন্ডিশনের সৃষ্টি হয়। তো এর কারণেও অনেক সমস্যা হয়ে থাকে। তো আমি যেটা ফিল করি, যেটা করা যায়, ঢাকার এই যে সমস্যা, এটা থেকে খুব সহজেই নিস্তার পাওয়া সম্ভব না যতদিন পর্যন্ত আমাদের আপনার ভালো মানে মাস ট্রানজিট সিস্টেম, আপনি গণপরিবহন ব্যবস্থা চালু না হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আজকাল অনেকে যেটা করেন সেটা হচ্ছে রোজার আগে কেনাকাটা সেরে ফেলেন আর কি। তো বেশিরভাগ লোক যদি যাদের পক্ষে মানে বিত্তবান লোক বা যারা পারেন তারা যদি আগেই সেরে ফেলেন, তাহলে হয়তো রোজার আগে সেরে ফেলতে হলে আপনি বলছিলেন স্যার, আগে সেরে ফেলতে হলে তো বোনাস পেতে হবে, টাকা হাতে আসতে হবে, দোকানে নতুন পণ্য আসতে হবে, তার সবই আসতে শুরু করে আসলে 15 রোজার পরে। মফিজ ভাই, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আপনার কাছে যেটা জানতে চাইবো, সবে আজ 4 রোজা পার হলো, আমাদের সামনে যে দিনগুলি আছে আমাদের আসলে কি হবে? আমাকে আজকে অনেকে এই প্রশ্ন করছে, আমি আপনাকে পেয়ে আজকে এই প্রশ্ন করছি, আমরা আসলে 10, 12, 15 রোজার পরে আমরা আসলে কিরকম ঢাকা দেখবো? আপনি কি মনে করছেন এবং আপনার কাছে মনে হচ্ছে কিনা এই চাকরিটি একটি কঠিন চাকরি? বিরতি নিচ্ছে একটি, ফিরছি পরে। জনাব মফিজউদ্দিন, 15 রোজার পর থেকে আমরা রাস্তায় আটকে থাকবো কিনা, রাস্তায় বা মার্কেটে ঘর থেকে বেরোতে পারবো কিনা, কি অবস্থা আসলে হবে আমাদের? না, অবশ্যই বেরোতে পারবেন, কারণ আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। রাস্তায় অতিরিক্ত পুলিশ ডিপ্লয় করেছি, শপিং সেন্টারের প্রবেশ মুখে বাহিরের পথে, সাথে সাথে শপিং সেন্টারের সামনে আমরা অতিরিক্ত পুলিশ দিয়েছি, কমিউনিটি পুলিশ নিয়োজিত করেছি। এবং আমরা এই যে বিভিন্ন মার্কেট, তারপরে টার্মিনাল কর্তৃপক্ষের সাথে মিটিং করেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো অনেকটা সহনীয় মাত্রায় রাখা, যাতে আসলে এক নাগারে প্রচুর গাড়ি চলে আসলে তখন তো আসলে সবাইকে ধৈর্য ধরতেই হবে, তেমন কিছু করার থাকে না। তো এর ভিতরে আমরা শ্রম দিয়ে বা আমরা বুদ্ধি দিয়ে কতটুকু মিনিমাইজ করা যায় সেটা আমরা চেষ্টা করব। তবে নগরবাসীকে আমি আহ্বান করব যে যত্রতত্র বা যখন তখন বেশি বেশি গাড়ি, বিশেষ করে প্রাইভেট গাড়ি না নামিয়ে মানুষকে হাঁটার অভ্যাস করতে হবে। আমি উত্তরায় থাকি, আমি নিউ মার্কেটে এসে শপিং না করে আমি চেষ্টা করব উত্তরার ভিতরে যে মার্কেটটি পাশে আছে সেখানে শপিং করা। তারপরে দিনের যে বিভিন্ন সময় আছে, সময়ের ভিতরে যে সময়টা বেশি যানজট হয় রাস্তায়, অন্য অন্য গাড়ি বা অফিস টাইম, সেইটা অ্যাভয়েড করে যে যখন যানজটটা কম হয়, যাত্রা ফ্রি থাকে, সেই সময় আমার কাজগুলো সেরে নেওয়া, এটাও করা যেতে পারে। যেখানে সেখানে পার্কিং না করে আমার রাস্তা কিন্তু মফিজ ভাই, আপনি নিশ্চয়ই জানেন, আপনার কাছে এই তথ্য নিশ্চয়ই আছে যে যেখানে সেখানে পার্কিং এর প্রশ্নে আমাদের আরেকটি প্রশ্ন চলে আসে যে ঢাকা শহরে তো নো পার্কিং আছে অনেক জায়গায়, কিন্তু ইয়েস পার্কিং নাই। এবং ঢাকা শহরে যে বাস বা ট্রাকগুলি, তাও রাস্তার একটি বড় অংশ দখল করে দাঁড়িয়ে থাকে। বাসগুলি অনেক সময় যাত্রী নেওয়ার জন্য অশুভ প্রতিযোগিতায় লিপ্ত হয়, এলোমেলো করে গাড়ি রাখে। আমরা শুনেছিলাম যে আপনারা যারা ব্যক্তিগত গাড়ি চালান তাদের জন্য কনজেশন চার্জ আরোপ করতে চান, সেগুলি আরোপ করতে পারতেন এই মাসের জন্য অন্তত। সেসব উদ্যোগগুলি তো কিছু নেওয়া যেত বলে মনে হয়। মফিজ, আমরা আসছি আপনার কাছে। আমরা প্রফেসর সারোয়ার জাহানের কাছ থেকে একটু শুনতে চাইবো যে আধুনিক যানবাহন ম্যানেজমেন্টের ক্ষেত্রে সারা পৃথিবী তো বেশ কিছু নিয়ম কানুন মেনে চলে, সেই নিয়ম কানুনগুলি কি ঢাকায় কিছু আরোপ করা যায়, বা আপনি কোনো পরামর্শ সেরকম দিবেন স্যার? জি, আরোপ করা, আপনি ইউরোপের বিভিন্ন দেশে যদি যান, আপনি এই যে আপনি পার্কিং এর কথা বললেন, এবং পার্কিং পাওয়া যায় না বলে অনেকে গাড়ি বের করেন না এবং অনেক কিলোমিটার হেঁটে তার জায়গায় যান নাকি, এবং স্ট্রিক্টলি সবকিছু এনফোর্স করা হয়, যে কারণে বেশিরভাগ আমি গিয়েছি জার্মানিতে, সেখানে অনেক দূর হেঁটে অনেক জায়গায় যেতে হয়েছে।
এখন এই ধরনের যে ট্রাফিক ম্যানেজমেন্টের ব্যাপার সেগুলোকে স্ট্রিক্টলি এনফোর্স করতে হবে। এবং সত্যি কথা বলতে কি আমরা যেটা দেখি যে সব সময় আপনার এনফোর্সমেন্টের ক্ষেত্রেও অনেক জায়গায় ছাড় দেওয়া হয়, অনেক জায়গায় স্ট্রিক্ট থাকা হয়, এগুলো করা যাবে না। আর তাছাড়া আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে যে গাড়ির ব্যাপারটা, ব্যক্তিগত গাড়ি নিয়ে সবাই বেরোচ্ছেন, আসলে আশেপাশে অনেক ইয়ে আছে, শপিং সেন্টার আছে, সেখানে গেলে কেনাকাটা হয়ে যায়, কিন্তু সেটা অনেকে করছে না। তো এখন এই যে কনজেশন চার্জের কথা বলছেন, এটা এনফোর্স করা আমাদের ঢাকা শহরে খুব ডিফিকাল্ট। ঢাকা শহরে এই জন্য ডিফিকাল্ট যে হাজার হাজার গাড়ি, এগুলো আপনার ধরেন যেখানে বেশি কনজেশন হয় সেখানে ওই কনজেশন চার্জ নেওয়া করা, তাতে যানজট আরো বেশি বেড়েও যেতে পারে। কাজে এইটা ঠিক না, সেটি উইকলি বা মান্থলি বেসিসে নেওয়া যায় কিনা, কোনো প্রিপেইড কার্ডের ব্যবস্থা করা যায় কিনা, আসলে পুলিশ প্রশাসন, বিশেষ করে ট্রাফিক পুলিশ প্রশাসনের থেকে অনেক কিছু এরকম ভাবা হয়েছিল। এই এনফোর্সমেন্টগুলি নিয়ে কি কোনো বড় পরিকল্পনা রয়েছে কিনা জনাব মফিজউদ্দিন? জি জি, পরিকল্পনা অবশ্যই আছে। আপনি জেনে খুশি হবেন যে ইতিমধ্যেই আমাদের ঢাকার 2টা সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি এলাকায় আমাদের পরামর্শ অনুযায়ী সিটি কর্পোরেশন সেখানে পার্কিং ইজারা দিয়েছে, প্রতি ঘন্টায় 15 টাকা হিসাবে সেখানে পার্কিং দিচ্ছে। বেশ কয়েকটি স্থানকে করা হয়েছে, আমরা আরও নতুন নতুন জায়গা খুঁজছি এবং যেখানে সহনীয় মাত্রায় গাড়ি রাখা যেতে পারে রেখে পার্কিং চার্জের ভিত্তিতে নতুন নতুন জায়গায় পার্কিং দেওয়া যেতে পারে। এবং এই চেষ্টা করব এই পকেটগুলো বের করে যাতে গাড়িগুলোকে বাধ্য করে সেই পকেটগুলো ঢুকানো, যাতে অন্য মূল রাস্তাগুলো ফ্রি থাকে। এই অভ্যাস কিন্তু ঢাকা শহরে সৃষ্টি হয়েছে এবং এটা আমরা করার চেষ্টা করছি এবং বৃদ্ধি করার চেষ্টা করছি। আরও জেনে খুশি হবেন যে ঈদের সময় ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে প্রচুর রিক্সা ঢোকার চেষ্টা করে, সেখানে কিন্তু আমরা জেলাগুলোর সাথে সমন্বয় করে, আমরা ক্রাইম ডিভিশনের সাথে সমন্বয় করে দিনে রাত্রে বিভিন্ন সময় চেকপোস্ট বসিয়ে যাতে অতিরিক্ত রিক্সা ঢাকা শহরে প্রবেশ না করে সেটা আমরা চেষ্টা করছি। কিছু কিছু রাস্তা আছে রিক্সামুক্ত, সেই রিক্সামুক্ত রাস্তায় যাতে রিক্সা উঠতে না পারে সেজন্য কিন্তু আমরা অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করে সেই রাস্তাগুলো ফ্রি রাখার চেষ্টা করতেছি। আপনারা দেখবেন যে ইতিমধ্যে ঢাকা শহরের বেশ কিছু রাস্তাকে হকার মুক্ত করা হয়েছে, ফুটপাথকে হকার মুক্ত করা হয়েছে। এটা যেন স্ট্রিক্টলি ধরে রাখা যায়, সেই জিনিসগুলো কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। স্ট্রিক্টলি ধরে রাখার ক্ষেত্রে প্রফেসর সারোয়ার জাহান যেটি বলছিলেন যে আপনারা যখন কোনো কিছু এনফোর্স করবেন তখন সবার জন্য যাতে একরকম আইন হয়, সব জায়গায় যাতে একরকম ভাবে এনফোর্সমেন্ট হয় সেটির দিকে খেয়াল রাখাটা খুব জরুরি। ধরেন এমপির পরিবহনের জন্য একরকম আইন, আরেক মন্ত্রীর এলাকার জন্য একরকম আইন, মন্ত্রী গাড়ির জন্য আরেক রকম আইন, ক্ষমতাবানের জন্য একরকম আইন, সেরকম হলে আসলে মানুষ আইন মানতে চায় না। মহিজা, এই ব্যাপারে আপনার একটু মন্তব্য শুনবো, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি 1 মিনিটের। মফিজউদ্দিন, এনফোর্সমেন্টের ক্ষেত্রে আপনারা এক একজনের জন্য এক এক রকম আইন এক এক ভাবে পালন করেন কিনা? ক্ষমতাবানদের জন্য একরকম আইন, আমরা যারা ক্ষমতাহীন তাদের জন্য একরকম আইন, এরকম হয় কিনা? যার জন্য আইন মানতে আমরা উৎসাহিত হই না, এরকম এটা সত্যি নয়। আমরা সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করে থাকি। এরপরও আমরা আহ্বান করব যে সমাজের যারা সচেতন নাগরিক, যারা আইন তৈরি করেন, তাদের তো বেশি বেশি আইন মানতে হবে এবং তাদের থেকেই তো সবাই শিখবে, এটাই স্বাভাবিক। এরপরও আপনি জেনে খুশি হবেন যে ঢাকা শহরে প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার মামলা হয়ে থাকে। এখানে উল্টা পথে গাড়ি আসা এবং কালো গ্লাস ব্যবহার করা, হুটার বিকন লাইট এগুলো ব্যবহার করা, এইগুলো কিন্তু আমরা ভিডিও করার মাধ্যমে কিন্তু আমরা আইন প্রয়োগ করতেছি। এবং আমরা এই উল্টো পথে আসতেছে যে কেউ হোক না কেন তার গাড়ি কিন্তু আমরা থামাচ্ছি, ভিডিও করতেছি, মামলা করতেছি। আমরা কিন্তু কে কোন পথ এটা কিন্তু আমরা ছাড় দিচ্ছি না। সুতরাং চিত্র কিন্তু আগের তুলনায় অনেক অনেক পাল্টেছে। কারণ একজন সম্মানিত ব্যক্তি যখন উল্টো পথে যাবে, তো তখন যখন দেখবে যে পুলিশ তার গাড়ি থামিয়েছে, তো পুলিশ তার গাড়ি ভিডিও করতেছে, আমার মনে হয় সে যদি সম্মানিত হয়ে থাকেন তো এইটাই তার জন্য বড় পানিশমেন্ট। তো এই জিনিসগুলো কিন্তু আমরা করে যাচ্ছি, আমরা বসে নেই। সুতরাং আমরা সমাজ পরিবর্তনের জন্য এই কঠোর পদক্ষেপ নিচ্ছি। এটা আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হওয়ার জন্য
আইন সবাই বেশি বেশি মানার জন্য, Right. সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করার জন্য এবং সবাই আইন মেনে চলবে, এই কাজটা করার জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। প্রফেসর সারোয়ার জাহান, আপনি ইউরোপের উদাহরণ দিচ্ছিলেন, বা আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, সেইখানে কিন্তু আসলে সবকিছু জোন বা এলাকা ভিত্তিক বা বড় ভিত্তিক তারা চলাচল বা বাজার সওদা অ্যামিউজমেন্ট সবই ওই অঞ্চল ভিত্তিক করে। খুব দরকার না হলে বার্লিনের এক পাশ থেকে আরেক পাশে মানুষ খুব কমিউট করে না সপ্তাহে সাধারণ দিনগুলিতে। বাংলাদেশে এই ব্যাপারে যে ঢাকায় যার বাড়ি বসুন্ধরায় সে হাসপাতালে চিকিৎসা নিতে গ্রিন রোড যাচ্ছে, বা যার বাড়ি ধানমন্ডি এলাকায় সে চিকিৎসা নিতে বসুন্ধরা এলাকায় যাচ্ছে, সেটি যাতে না করে তা উৎসাহিত করার উপায় কি আসলে? না, আসলে আপনি ঠিকই বলছেন, কিন্তু জার্মানিতে যেটা, এরা কিন্তু অনেক দিন থেকে পরিকল্পিত উপায় শহরগুলোকে গড়ে তুলেছে এবং কোথাকার যে জোনের রিকোয়ারমেন্ট কি সেই অনুযায়ী তাদের সেখানে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, কিন্তু ঢাকা শহরে সেটা হচ্ছে না। এবং গত 30-40 বছর ধরে যেভাবে গড়ে উঠেছে সেখানে কোনো ব্যালেন্স ডেভেলপমেন্ট হয় নাই। ধরেন ব্যালেন্স ডেভেলপমেন্ট আমি বলতে এটা বলছি, যেমন ব্যালেন্সড, তো আপনি যদি ধানমন্ডিতে যান সেখানে বহু ইউনিভার্সিটি, প্রায় 25-30টা ইউনিভার্সিটি। আবার এমন জায়গা আছে যেখানে ইউনিভার্সিটি নাই, এমন জায়গা আছে 8 লক্ষ লোক একটা ওয়ার্ডে বা কয়েক লক্ষ, সেখানে স্কুল কলেজ নাই। আবার যেখানে 1 লক্ষ লোক আছে ওয়ার্ডে সেখানে সব কনসেন্ট্রেটেড। কিন্তু এই যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। স্যার, স্কুল কলেজ নাই নাকি স্যার স্কুল কলেজ সম্পর্কে আমাদের বিশেষ পছন্দ আছে? যেমন উত্তরার লোকদের যদি ভিকারুননিসাতে পড়তেই হয়, ধানমন্ডির লোককে যদি উত্তরা মডেল স্কুল ও কলেজে যদি পড়তেই হয়, সেটি তো একটা সমস্যা। মিরপুরে স্যার এত স্কুল আছে, কিন্তু আমাদের যারা মিরপুরে থাকে তারাও গভর্নমেন্ট ল্যাবরেটরিতে পড়তে চাইছেন, সেইটি কিরকম স্যার? না, ওটা তো এখানে যেটা হচ্ছে সেটা পরিকল্পনা। যেমন কোয়ালিটি স্কুলগুলো এক এক জায়গায় কনসেন্ট্রেটেড, আর বিদেশে যেটা, যেমন আপনি ধরেন ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সেখানে স্কুল ডিস্ট্রিক্ট, সরকারের পরিকল্পনা স্কুল ডিস্ট্রিক্ট হচ্ছে এবং সেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মানে জোন করে সেই জোনের লোককে সেই স্কুলে যেতে হবে, তার কোনো ইয়ে নাই, এবং তারা কোয়ালিটি স্কুল সেখানে দিয়েছে। আমাদের এখানে তো সেটা হয়নি। ফলে আপনি কেউ যদি ভালো স্কুলে পড়তে চায় তাকে আবার ওই যেটা বলেন উত্তরা থেকে ধানমন্ডি বা আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় আর কি। কাজে এখানে বৈষম্য যেটা হয়েছে সেটা শুধু কোয়ান্টিটি না, কোয়ালিটির ক্ষেত্রেও বৈষম্য হয়েছে এবং এক এক জায়গায় এক এক কোয়ালিটির স্কুল পাওয়া যায় এবং এইসব কারণে। তবে এটা ঠিক যে আপনি যেটা বলছেন যে ভিকারুননিসায় যাচ্ছে, সেটা 2-1টা ক্ষেত্রে হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কোয়ান্টিটির সমস্যা। কোয়ালিটির সমস্যা আছে, কিন্তু কোয়ান্টিটির সমস্যাটাই বেশি, কোয়ান্টিটির সমস্যাটাও বেশি আছে। অধ্যাপক সারোয়ার জাহান এবং আমাদের সাথে মফিজউদ্দিন ছিলেন যুগ্ম কমিশনার ট্রাফিক। আপনাদের অনেক ধন্যবাদ। এডুস্পিক একটি বিরতি নিচ্ছি। কাল পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের সাথে খেলছে বাংলাদেশ। ওভালে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। এ নিয়ে কথা বলতে যুক্তরাজ্যের লন্ডন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাইফুল মজুমদার। সাইফুল, প্রস্তুতি ম্যাচের সর্বশেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আসলে খুবই খারাপ করলো 86 রানে অল আউট হয়ে। সেটা কি দলের মনস্তত্ত্বের উপর খুব বেশি প্রভাব ফেলেছে কিনা, নাকি সেটি আরেকটি প্রস্তুতি ম্যাচ হিসেবে নিয়েছে বাংলাদেশি খেলোয়াড়রা? যদি আপনি প্রস্তুতি ম্যাচ নেন, অবশ্যই প্রস্তুতি ম্যাচ ছিল, কিন্তু মূল ম্যাচে যাওয়ার আসল লড়াইয়ে যাওয়ার আগে এটি একটি নিজেদের ব্যাটিং বোলিং ঝালিয়ে নেওয়ার একটা মঞ্চ ছিল। কিন্তু 2টা প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সে ধরনের যদি বলি প্রস্তুতি, শতভাগ প্রস্তুতি হয়নি। ব্যাটিংয়ে ঘাটতি থেকে গেছে 2টা ম্যাচেই। বোলিং দিয়ে খুব একটা আশাবাদী হওয়া যাচ্ছে না। আপনি বলছেন যে প্রথম প্রস্তুতি ম্যাচেও ব্যাটিংয়ে ঘাটতি থেকে গেছে। পাকিস্তানের সাথে 341 করেছিলাম আমরা, সাইফুল। না, সেটা অবশ্যই, তারপর 2-1 হয়তো সেই ভালো পর্যায়ে আসেনি, ব্যাটিং করতে পারেনি। কিন্তু যদি সবচেয়ে বেশি বলেন যে বোলিং ঘাটতি, সেই ঘাটতিটা সবচেয়ে বেশি চোখে পড়েছে। এবং গতকাল যে ভারতের বিপক্ষে যে ম্যাচটা ছিল সেখানে ব্যাটিং ঘাটতি আমি বলতে চাচ্ছি, সেটা অর্থাৎ ব্যাটিং ঘাটতি ছিল, খুবই চোখে পড়েছে। এবং ইংল্যান্ড এমন একটা দল, যে দলের সঙ্গে যে দল প্রতিটা ম্যাচেই 300+ রান করছে গত 2 বছরে, তারা 2টা 400 ঊর্ধ্ব রান করেছে, যেটি হয়তো অন্য দলগুলো করতে পারছে না। তো সবকিছু মিলে যদি বলি, তাদের বিপক্ষে খেলতে হলে অবশ্যই ব্যাটিংটাকে গুরুত্ব দিতে হবে। সেই ব্যাটিং দলের কম্বিনেশন নিয়ে কিছু আপনি জানতে পেরেছেন? কেউ ইউজুয়াল সৌম্য তামিম সহ ইউজুয়াল কম্বিনেশনই থাকছে, উইনিং কম্বিনেশন যেটি নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ পারফর্ম করেছিল সেটি থাকছে, না পরিবর্তন আসছে কোনো?
এখন পর্যন্ত সেটি মাশরাফি আজকে সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সেই কম্বিনেশন রাখার প্ল্যান আছে, কিন্তু আগামীকাল উইকেটে এসে উইকেট দেখে তাদের হয়তো গেম প্ল্যানটা বা পুরোপুরি ফাইনাল করবে। সাইফুল মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।